সো সেকেন্ড ক্লাসে হচ্ছে ইস্যু 1 হইতেছে যে স্টক রিটার্ন ক্যালকুলেশন। সো স্টক রিটার্ন ক্যালকুলেশন করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন জানুয়ারির 1 তারিখে স্টকের প্রাইস হচ্ছে 25 টাকা। না, জানুয়ারির 1 তারিখ, এটা 2025 সালের একটা ডেট। এই ডেটে স্টক প্রাইস আছে হচ্ছে 50 টাকা, এবং আমি কোয়ান্টিটি পারচেজ করলাম হচ্ছে 100টা শেয়ার। 100টা শেয়ার 50 টাকা দাম দিয়ে কিনলাম জানুয়ারির 1 তারিখে। তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 50 × 100 সমান হচ্ছে 5,000 টাকা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। রিটার্ন ক্যালকুলেশন করব। তো রিটার্ন ক্যালকুলেশনের জন্য তো আমার ফার্স্টে ইনভেস্টমেন্টটা বুঝতে হবে, এরপরে প্রাইস, এটা দামটা বাড়বে, স্টক প্রাইসটা বাড়বে, বাড়লে হচ্ছে আমার রিটার্ন জেনারেট হবে। তাহলে একটা নির্দিষ্ট ডেটে গিয়ে আমার প্রাইসটা লাগবে, যে ওই ডেটে প্রাইসটা কত হচ্ছে। জানুয়ারির 1 তারিখে প্রাইস ছিল 50। এখানে কেস 1 নামে একটা কেস সাজানো হয়েছে, যেখানে জানুয়ারির 1 তারিখ তো প্রাইস। তো এখানে মের 7 তারিখে একটা ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, কোম্পানি একটা ডিভিডেন্ড দিছে। কত টাকা ডিভিডেন্ড দিছে? 2 টাকা পার শেয়ার। আমার শেয়ার কয়টা আছে? 100টা। তাহলে আমি 100 × 2, 200 টাকা ডিভিডেন্ড পাইছি মের 7 তারিখে। ডিসেম্বরের 31 তারিখে গিয়া এটার প্রাইস দাঁড়াইলো কত? 70 টাকা। তাহলে আমি কিনছিলাম 50 টাকা দিয়ে, এখন বিক্রি করতে পারতেছি 70 টাকা দিয়ে। তাহলে আমার গেইন হইতেছে কত? 70 - 50, একটা শেয়ারে গেইন হচ্ছে 20 টাকা, কিন্তু 100 আমার নাম্বার অফ শেয়ার, প্লাস আমি আরো ডিভিডেন্ড পাইছি, বছরের মাঝামাঝি একটা ডিভিডেন্ড পাইছিলাম 200 টাকার। তাহলে এই হচ্ছে আমার টোটাল রিটার্ন ডিভাইডেড বাই আমার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত ছিল? 5,000। তাহলে রিটার্ন আসলো 44%। এটা হচ্ছে কেস 1। কেস 1 এর স্টক রিটার্ন বের করব। এখন হচ্ছে কেস 2। এটা আইসোলেটেডলি, মানে এখানে যেভাবে দেখলাম এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এখন এটা নতুন ভাবে দেখবো, এবং এটার জন্য উপরের ইনফরমেশন গুলো আমার লাগবে। তো এগেইন উপরের ইনফরমেশন গুলো আমি দেখতেছি যে আমার ইনভেস্টমেন্ট 5,000, আর জানুয়ারির 1 তারিখে আমি শেয়ার গুলো কিনছিলাম। এখন তাহলে দেখতে হবে যে ডিসেম্বরের 31 তারিখে প্রাইস কত হয়েছে, এবং বছরের মাঝামাঝি কোনো অ্যাডজাস্টমেন্ট আসছে কিনা, বা কোনো ইভেন্ট ইভেন্ট ঘটছে কিনা। বছরের মাঝামাঝিতে এখানে একটা স্টক ডিভিডেন্ড পাওয়া গেছে। স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে 40%। কততে? এটা জুনে জুনে দেওয়া হয়েছে। তাহলে 40% স্টক ডিভিডেন্ড দিলে আমরা জানি হচ্ছে নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে। নাম্বার অফ শেয়ার আমার ছিল 100টা, এটা যেহেতু এখন 40% স্টক ডিভিডেন্ড দিল, তাহলে 100 এর 40% 40টা শেয়ার আমি নতুন করে পাবো। আমার নাম্বার অফ শেয়ার হয়ে যাবে 140টা। যখন স্টক ডিভিডেন্ডটা দিছে তখন কিন্তু প্রাইসও কমছে। ওই সময়ের প্রাইসটা এখানে গুরুত্বপূর্ণ না। যখন স্টক ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে তখন কিন্তু প্রাইস কমছে। তো মানে জুনের 6 তারিখে যে প্রাইস ছিল সেই প্রাইসটা কিন্তু ফল করছে স্টক ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে। ওইটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে বছরের শেষে গিয়ে স্টক প্রাইসটা কত। বছরের শেষে গিয়ে স্টক প্রাইস দাঁড়াইলো 56 টাকা। তাহলে এগেইন আমি রিটার্ন ক্যালকুলেশন করব। আমি কিনছিলাম কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। আমার বছরের শেষে স্টক প্রাইস কত? 56। তাহলে 56 - 50, 56 - 50, এটা হচ্ছে আমার কি রিটার্ন। তো 56 - 50 কত করলে কত হয়? 6। 6 ইন্টু হচ্ছে আমার নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কত? 140টা। 140টা, তাহলে এটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। ঠিক আছে। এখানে মনে হচ্ছে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে -5,000 করা হয় এখানে। রিটার্নটা বের করার জন্য -5,000 করে নিতে হবে। না না, সরি সরি, লাগবে না। -5,000 লাগবে না, কারণ হইতেছে এখানে আমি এই 50 তো মাইনাস করছি। এই যে 50 তো আমি মাইনাস করছি, সো -5,000 লাগতেছে। ঠিক আছে। আর তাহলে এখানেও লাগবে না। 6 যেহেতু আমি বের করছি কিভাবে? আমি 6 তো বের করছি হচ্ছে 56 - 50, তাহলে হচ্ছে 6। 6 × 140 ডিভাইডেড বাই আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5,000। তো এই ক্যালকুলেশনটা করলে
এই ক্যালকুলেশনটা করলে এই যে 56% আসবে। তো এটা স্যার অন্যভাবে করছে যে বছরের শেষে টোটাল প্রাইস কত, টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু কত ডিসেম্বর 31 তারিখে গিয়ে। ডিসেম্বর 31 তারিখে গিয়ে স্টক প্রাইস তো 56, আমার নাম্বার অফ শেয়ার তো 140, তাহলে 140 ইন্টু 56 কত হয় 7840। এখান থেকে মাইনাস করছে হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে আসতেছে রিটার্ন, রিটার্ন ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, এই হচ্ছে পার্সেন্টেজ রিটার্নটা বের হয়। এই গেল দুইটা সিচুয়েশন। 3 নাম্বার সিচুয়েশনটা হবে আসলে স্টক স্প্লিট নিয়ে। স্টক স্প্লিট আসলে কি হয়, তো এগেইন সাপোজ আমার বছরের শুরুতে কত টাকা ইনভেস্টমেন্ট 5000, আগের ইনফরমেশনই, শুরুতে ইনভেস্টমেন্ট হচ্ছে 5000, যেটা আমি এই যে নিচে ইউজ করতেছি এবং মাইনাসও করতেছি। তাহলে এখন দেখতে হবে আমার বছরের শেষে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত দাঁড়াইল। আগস্টের 3 তারিখে একটা স্প্লিট হয়েছে 2:1, তার মানে একটা শেয়ার থাকলে দুইটা শেয়ার পাওয়া যাবে। তাহলে আমার শেয়ার আছে 100টা, এটা হয়ে গেছে 200টা। এই 200টা শেয়ারের দাম কত বছরের শেষে? বছরের শেষে দাম হচ্ছে 40 টাকা করে। তাহলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়াইলো 40 ইন্টু 200, 8000। 8000 টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বছর শেষে। বছরের শুরুতে ইনভেস্টমেন্টের ভ্যালু কত ছিল 5000, তাহলে আমার রিটার্ন কত হয়েছে 3000। 3000 ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট 5000, তাহলে আসলো রিটার্ন পার্সেন্টেজ আসলো 60%। 3 নাম্বার কেস গেল। 4 নাম্বার কেস যেটা হচ্ছে একটা রাইট শেয়ার আসবে বছরের মাঝামাঝি। রাইট শেয়ারটা কিভাবে আসে? সেপ্টেম্বরের 23 তারিখে রাইট শেয়ার ঘোষণা করা হইলো যে যার কাছে 5টা শেয়ার থাকবে সে একটা শেয়ার কিনতে পারবে। 5টা শেয়ার থাকলে একটা শেয়ার কিনা যায়। আমার কাছে কয়টা শেয়ার আছে? আমার কাছে তো 100টা শেয়ার আছে, তাহলে 100 ডিভাইডেড বাই 5, আমি 20টা শেয়ার কিনতে পারবো। 5টা শেয়ার দিয়ে একটা কিনা যায়, তাহলে 100টা দিয়ে অবশ্যই 20টা কিনা যাবে। তাইলে এই যে 20টা হচ্ছে আমার নিউ নাম্বার অফ শেয়ার। তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার কত হইলো 100, আমার পুরনো আগের যেটা, আর 20টা নতুন শেয়ার, তাহলে হইলো 120 টাকা শেয়ার। 120টা, 120টা শেয়ার হইলো। 100টা শেয়ার কেনার জন্য আমার ইনভেস্টমেন্ট ছিল কত 5000 বছরের শুরুতে। এখন যে আমি 20টা শেয়ার কিনবো, এই 20টা শেয়ার কেনার জন্য কিন্তু আমার ইনভেস্টমেন্ট করতে হবে। রাইট শেয়ার তো আমাকে ফ্রিতে দিবে না। রাইট শেয়ারের কেনার জন্য আমার এখানে অফার প্রাইসটা দেওয়া থাকবে প্রশ্নে 20 টাকা। রাইট শেয়ার কম দামে কেনা যায়। রাইট শেয়ার কেনার জন্য প্রত্যেকটা শেয়ারের জন্য আমার লাগবে 20 টাকা করে, তাহলে 20টা শেয়ার কিনতে আমার নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে 400 টাকা। এই যে নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে 400 টাকা, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? বছরের শুরুতে করছিলাম 5000, নতুন ইনভেস্টমেন্ট করলাম 400, টোটাল ইনভেস্টমেন্ট হইলো 5400, এই যে নিচে। এবং এটা মাইনাসও করতেছে, এই যে 5400 আমি মাইনাসও করবো। তাহলে এখন দেখতে হবে বছরের শেষে আইসা আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত। বছরের শেষে আমার টোটাল নাম্বার অফ শেয়ার তো 120টা, এবং বছরের শেষের প্রাইসটা দেওয়া থাকবে প্রশ্নে 52 টাকা। এই তাহলে 52 আর 120 গুণ দিলাম, 6240 আসলো। মাইনাস করে রিটার্নটা বের করলাম, ভাগ দিলাম, পার্সেন্টেজে চলে আসলো 15%। এই হচ্ছে 4টা সিচুয়েশন, এবং এগুলা আইসোলেটেডলি দেখানো হয়েছে যে প্রত্যেকটার ইম্প্যাক্ট কেমন। এখন দেখা হবে এই 4টা সিচুয়েশন কি একসাথে করে, এই 4টা সিচুয়েশনকে একসাথে, যে বছরের শুরুতে আমার একটা প্রাইস দেওয়া থাকলো এবং সারা বছর ধরে এই ঘটনাগুলো একটার পর একটা একটার পর একটা ঘটলো। ডিসেম্বরের 31 তারিখে আমার একটা স্টক প্রাইস তো অবশ্যই আমি জানবো, তাহলে সারা বছরে আমার টোটাল রিটার্ন কত। একটু আগে দেখছি যে জানুয়ারির 1 তারিখে আমি ইনভেস্ট করি, একটা ইভেন্ট হয়, একটা ইভেন্ট হয় বছরের শেষে একটা প্রাইস দেওয়া থাকে, আমি রিটার্ন ক্যালকুলেশন করি। কিন্তু এটা তো এরকম তো হবে না, একটা বছরে তো অনেকগুলো ঘটনাই ঘটবে। তো আমরা ধরে নিতেছি জানুয়ারির 1 তারিখে ইনভেস্টমেন্ট করব, আর সারা বছরে এই 4টা ঘটনা একই সাথে ঘটবে। এরপরে আমি ডিসেম্বরের 31 তারিখে আমি আমার রিটার্ন ক্যালকুলেশনটা করব। এটা কিভাবে করা যায়? তো সেম উপায়, জানুয়ারির 1 তারিখে আমার স্টক প্রাইস আছে 50 টাকা, কোয়ান্টিটি আছে আমি 100টা শেয়ার কিনছি, তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5000। মের 6 তারিখে একটা ক্যাশ ডিভিডেন্ড আসলো, যেটা হচ্ছে 2 টাকা করে পার শেয়ার। তাহলে এখানে আমি কত টাকা ডিভিডেন্ড পাইলাম? 100টা শেয়ার। মের 6 তারিখ পর্যন্ত কিন্তু আমার শেয়ার 100টাই, শেয়ার কিন্তু আমার এখনো বাড়েনি। তো মের 6 তারিখে আমি কত টাকা ডিভিডেন্ড পাইলাম?
200 টাকা, 100 × 2। এটা আমার একটা রিটার্ন ক্যালকুলেশনে কাজে লাগবে। 200টা আমি রাখলাম। নাম্বার অফ শেয়ার কিন্তু এখনো বাড়ে না। আগস্টের 7 তারিখে একটা স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে। কত পার্সেন্ট? 30%। তাহলে আমার নাম্বার অফ শেয়ার এখন বেড়ে গেছে। 100টা ছিল, এখন 30% দিলে আমার 130টা হয়ে গেল। নাম্বার অফ শেয়ার বাড়লো 130। প্রাইস নিয়ে আমার বদার নেই, প্রাইস তো আমি ডিসেম্বরের শেষে একটা প্রাইস পাবো, দেওয়াই থাকবে বসে। আমার নাম্বার অফ শেয়ারটা জাস্ট বাড়লো। অক্টোবরের 9 তারিখে আইসা একটা স্প্লিট হইল। তাহলে যেহেতু আগস্টের 7 তারিখে আমার শেয়ার হয়ে গেছে 130, এখন যদি স্প্লিট হয় একটা শেয়ারের জন্য দুইটা শেয়ার, তার মানে আমার 130টার জন্য এখন কত হয়ে যাবে? 260টা। তাহলে অক্টোবরের 9 তারিখে আইসা আমার শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়াইলো 260টা। 130 থেকে শেয়ার সংখ্যা হয়ে গেল 260। নভেম্বরের 21 তারিখে একটা রাইট শেয়ার ঘোষণা করা হইলো যে যার কাছে 5টা শেয়ার আছে সে একটা শেয়ার কিনতে পারবে। আমার কাছে তো শেয়ার আছে 260টা, 5টা থাকলে একটা কিনা যায়। আমি কয়টা কিনতে পারবো? 260 ডিভাইডেড বাই 5। 260 ডিভাইডেড বাই 5, আমি এই পরিমাণ নতুন শেয়ার, নাম্বার অফ শেয়ার আমি কিনতে পারবো। তাহলে 260/5 কত আসে? এই যে 260/5 আসে হচ্ছে কত জানি আসে, আসলে যতই আসে এটা যোগ করলে 312টা শেয়ার হয় টোটাল। রাইট শেয়ার সহ 312টা হয়। এটা আমি 130 কেমনে আসে বলছি, 260 কেমনে আসে বলছি। 260-এর সাথে আমার নতুন রাইট শেয়ারটা যোগ হবে, আসলো কত? 312টা শেয়ার। নাম্বার অফ শেয়ার কিন্তু বাড়লো। ইনভেস্টমেন্ট বেড়ে গেছে না একটু? ইনভেস্টমেন্ট ছিল 5,000, ইনভেস্টমেন্ট কিন্তু একটু বেড়ে গেছে। কিভাবে? এই যে আমি নতুন শেয়ার গুলা কিনছি, যেখানে 52টা শেয়ার দেখা যাচ্ছে, 260/5 দিলে আসে কত? 52। এই 52টা শেয়ার কিনতে, রাইট শেয়ার যেহেতু, রাইট শেয়ার তো ফ্রিতে পাওয়া যায় না, এই 52টা শেয়ার কিনতে আমার 30 টাকা করে খরচ হয়েছে, বলা আছে প্রশ্নে। এই যে অফার প্রাইস হচ্ছে 30। নতুন ইনভেস্টমেন্ট কত হইলো? 1560। 1560। তাহলে আমার ইনভেস্টমেন্ট একটু চেঞ্জ আসছে, 5,000 প্লাস 1560। একটু মাথায় রাখতে হবে যে আমি যখন রিটার্ন ক্যালকুলেশন করবো তখন আমার ইনভেস্টমেন্ট হবে এই দুইটার যোগফল। 1560 প্লাস 5,000, তাহলে কত হয়? 6,560। এটা আমি 60 দিই নাই, এটা 60 হবে। 6,560। সেম ভাবে 6,560 কিন্তু মাইনাসও যাবে। 6,560 কিন্তু মাইনাসও যাবে। আচ্ছা, এখন লাগবে কি? আমার বছর শেষে, শেষ ইভেন্ট কিন্তু শেষ, রাইট শেয়ারের মাধ্যমে ইভেন্ট কিন্তু শেষ। এখন বছর শেষে আসলাম, ডিসেম্বরের 31 তারিখ। ডিসেম্বরের 31 তারিখে স্টক প্রাইস কত? 41 টাকা। আমার নাম্বার অফ শেয়ার কয়টা? নাম্বার অফ শেয়ার হচ্ছে যে 312টা। 312টা শেয়ার ইন্টু 41 টাকা করে প্রাইস। এই হচ্ছে আমার বছর শেষের ভ্যালু, ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট। তাহলে কত আসলো? 12,792। এই 12,792 থেকে আমি মাইনাস করব আমার ইনভেস্টমেন্ট, প্লাস করব ওই যে একটা ডিভিডেন্ড পাইছিলাম, এটা তো একটা রিটার্ন। সো ডিভিডেন্ডটা যোগ করবো, ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো আসলে হচ্ছে এই পার্সেন্টেজ। ঠিক আছে, সো এর মাধ্যমে হচ্ছে সবগুলা ইভেন্ট একসাথে করে রিটার্ন ক্যালকুলেশন করা। তো ফার্স্ট ইস্যু শেষ। এখন হচ্ছে এখানে আর একটা ম্যাথ করানো হয়েছে সিম্পল, যেখানে বলা হয়েছে যে নর্মালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে রিটার্ন ক্যালকুলেশন করা হয়। মানে হচ্ছে ওই যে পিআই দেওয়া থাকে না, প্রবাবিলিটি, এটা আমরা নর্মালি করে থাকি, কিন্তু হেয়ার হিস্টোরিক্যাল ডেটা থেকে রিটার্ন বের করা হয়েছে। এখানে আমরা কি করব? এখন এখন যে ম্যাথটা করব সেখানে হিস্টোরিক্যাল ডেটা থেকে রিটার্ন এন্ড রিস্ক বের করব। রিয়েল লাইফে এটাই মোটামুটি করা হয় আর কি। সো কিভাবে হিস্টোরিক্যাল ডেটা থেকে রিটার্ন এবং রিস্ক ক্যালকুলেশন করতে হয় সেটা এখন সিম্পল একটা ম্যাথের মাধ্যমে দেখানো হবে। So, এখানে বলা হচ্ছে কনসিডার ফলোইং ইনফরমেশন। 2020 সালের বিগিনিং প্রাইস দেওয়া আছে একটা স্টকের, স্টক এ এবং স্টক বি। স্টক এটা দেখি, স্টক এটা দেখলেই হবে, স্টক বি সিম্পল একদম। তো স্টক এ
2020-এর শুরুতে তার প্রাইস ছিল 100 টাকা, বছরের শেষে তার প্রাইস হচ্ছে 120 টাকা, এবং ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে 20 টাকা। তাহলে 2020 সালে স্টক এ এর রিটার্ন কত? আমরা সিম্পলি বের করতে পারি। এই যে এটা হচ্ছে 120 টাকা ইন্ডিং প্রাইস, মাইনাস হচ্ছে আমার বিগিনিং প্রাইস, 20 টাকা লাভ করছি আমি, প্লাস ডিভিডেন্ড পাইছি 20 টাকা, ডিভাইডেড বাই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা। তো এখান থেকে বের হইলো 40% রিটার্ন। 2021 সালে 2021 সালে বিগিনিং প্রাইস 120, এন্ডিং প্রাইস 150, তার মানে এখানে 30 টাকা লাভ হয়েছে। 30 ডিভাইডেড বাই 120, এই যে 30 ডিভাইডেড বাই 120, আসলো 25%। এরপরে আসতেছে 2022 সাল। 2022 সালের বিগিনিং প্রাইস ছিল 150, এন্ডিং প্রাইস হচ্ছে 120। পাশাপাশি স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে 50%, স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তো 50% স্টক ডিভিডেন্ড যদি দেওয়া হয়, আমার একটা স্টক থাকলে আমার এখন কয়টা স্টক হয়ে যাবে? 1.5। আমার স্টকের নাম্বার অফ শেয়ার কিন্তু বেড়ে গেছে, কারণ স্টক এ, যার একটা স্টক এ আছে, তার কিন্তু এখন কয়টা স্টক হয়ে যাবে? 1.5, 1.5টা স্টক হয়ে যাবে। সো 1.5টা স্টক হইলে বছরের শেষে প্রাইস কত? 120। বছরের শেষে প্রাইস যেতে 120, তাহলে আমার কত, আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত হবে? 120 ইন্টু 1.5, 120 ইন্টু 1.5 হবে, মাইনাস বিগিনিং প্রাইস 150 ডিভাইডেড বাই 150। 2022 সালের রিটার্ন ক্যালকুলেশনটা কিরকম হবে? 120, এটা হচ্ছে আমার বিগিনিং প্রাইস, সরি এন্ডিং প্রাইস, এটার সাথে আমি গুণ দিব 1.5, 1.5 গুণ দিব, কারণ আমার একটা শেয়ারই এটা 1.5 হয়ে গেছে। মাইনাস করব হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে 150, ডিভাইডেড বাই হচ্ছে আবার 150। তো এই হচ্ছে 2022 সালের রিটার্ন ক্যালকুলেশনটা। তো 22-এর রিটার্ন ক্যালকুলেশন এখানে কত আসে? 20% আসছে। 23 সালেরটা তো আর বলা লাগে না, 23 সালেরটা তো জাস্ট বিগিনিং এন্ডিং দেওয়া আছে, তার মানে এখানে 60 টাকা লাভ হচ্ছে, 60 ডিভাইডেড বাই 120 আসতেছে 50%। লাস্টেরটা তো সেম, বিগিনিং এন্ডিং ক্যাশ ডিভিডেন্ড দেওয়া আছে, তো এটা তো 1 নাম্বারটার মতো। ক্যাশ ডিভিডেন্ড দিলে তো সিম্পল, যে আমার এখানে 20 টাকা লাভ হচ্ছে, ক্যাপিটাল গেইন হচ্ছে 20 টাকা, আরো 10 টাকা ডিভিডেন্ড থেকে লাভ হচ্ছে, তার মানে 30 টাকা লাভ, 30 ডিভাইড বাই বিগিনিং 180। এই যে 30 ডিভাইড বাই 180, এই হচ্ছে 16.6%। সো সেম ভাবে স্টক বি এর গুলো বের করা যায়। স্টক বি তে তো কোনো ঝামেলা নাই, বিগিনিং এন্ডিং আমি P0 P1 লিখছি শর্ট করে লিখতে গিয়া, এটা বিগিনিং প্রাইস, এটা এন্ডিং প্রাইস, সো এটা রিটার্ন ক্যালকুলেশন করা যাবে সেম সেম, সবগুলো সেম। তো এই যে এখানে বের করা হয়েছে 20, এটা নেগেটিভ হয়ে গেছে, এটা 50, এটা 33, এটা 25। এখন এই দুইটা, এই যে তাহলে আমি স্টক এর হিস্টোরিক্যাল রিটার্ন পাইলাম, কত বছরের? 1 2 3 4 5 বছরের রিটার্ন পাইলাম, এবং স্টক বি এরও সেম 5 বছরের রিটার্ন পাইলাম। এখন আমাকে যদি বলে যে অ্যাভারেজ রিটার্ন বের করো, অ্যাভারেজ রিটার্ন বের করার জন্য আমি রিটার্ন গুলো যোগ করে 5 দিয়ে ভাগ দিলাম, চলে আসলো। সেম ভাবে রিটার্ন বি এর জন্য করলাম। এরপরে রিস্ক বের করলাম, ইন্ডিভিজুয়াল রিটার্ন, ইয়ারের রিটার্ন মাইনাস অ্যাভারেজ রিটার্ন হোল স্কোয়ার, প্লাস এভাবে চলতে থাকলো, ডিভাইড বাই 5। 5ও দিতে পারি, 5 - 1ও দিতে পারি। এটা যদি স্যাম্পল হয় তাহলে 4 দিব, 5 - 1 4 দিব। আর যদি এটা পপুলেশন, আমার মনে হয় যে এটা পপুলেশন ডেটা, সো এটা 5 দিব। সো প্রশ্নে যদি কিছু বলা থাকে, কোনো ইঙ্গিত দেওয়া থাকে যে এটা হচ্ছে পপুলেশন, সো 5 দিব। আর যদি প্রশ্নে কিছু বোঝা যায় যে এটা স্যাম্পল ডেটা, সো আমরা স্যাম্পল হলে 5 - 1 ইউজ করি। আর যদি কিছুই বোঝা না যায়, যার যার ডিসক্রিপশন একটা ইউজ করলেই হবে, যে 5 অথবা 4, যেমন ইউজ করলেই হবে। স্যার ক্লাসে 5 ইউজ করছে, সো আমার মনে হয় 5 ইউজ করাটাই বেটার। এরপর আসতেছে সিগমা বি, সিগমা বি ও সেম ভাবে বের করা হয়েছে। এরপর আসতেছে কোভেরিয়েন্স এ বি, এই যে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি, যেটার মধ্যে কোভেরিয়েন্স কত। সো কোভেরিয়েন্স এর ফর্মুলা তো আমরা জানি, যে প্রথম বছরের রিটার্ন মাইনাস এভারেজ, এটা হচ্ছে স্টক এ, সেম ভাবে ইনটু দিব স্টক বি এর প্রথম বছরের রিটার্ন মাইনাস এভারেজ, এরপর আসবে প্লাস সেকেন্ড ইয়ারের
রিটার্ন মাইনাস অ্যাভারেজ, এটা হচ্ছে স্টক এ। এরপরে হচ্ছে স্টক বি এর জন্য কি করব, সেকেন্ড ইয়ারের রিটার্ন মাইনাস অ্যাভারেজ, এভাবে চলতে থাকবে একদম লাস্ট ইয়ার পর্যন্ত। ডিভাইডেড বাই, যেহেতু 5 বছরের ডাটা নিয়ে কাজ করতেছি, 5। তো আসছে কত, 15.87, এটা হচ্ছে কোভেরিয়েন্স আসলে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে তাহলে ইন্ডিভিজুয়াল সিকিউরিটির নিয়ে কাজ। এখন বের করতে হবে পোর্টফোলিও রিটার্ন। তো পোর্টফোলিও রিটার্ন বের করার জন্য আমার প্রথম সিকিউরিটির অ্যাভারেজ রিটার্ন, এই যে 30.33 বের হয়েছে এখানে, এবং 22.33 বের হয়েছে সিকিউরিটি বি এর রিটার্ন। এই দুইটা রিটার্নকে আমি কি করব, ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে তো পোর্টফোলিও রিটার্ন চলে আসে। তো প্রথম সিকিউরিটিতে পোর্টফোলিও মানে ইনভেস্টমেন্ট হচ্ছে 0.6, পরটাতে ইনভেস্টমেন্ট হচ্ছে 0.4। এই দুইটা গুণ করে যোগ যোগ করে দিলে হবে। তো যেটাই ঘটছে, 0.6 দিয়ে তার রিটার্নকে গুণ, 0.4 দিয়ে তার রিটার্নকে গুণ, তাহলে আসলো 27.13। এরপরে যেটা করলো যে পোর্টফোলিও রিস্কটা বের করলো। পোর্টফোলিও রিস্কের ফর্মুলা কি, ডাব্লিউ স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার। সিগমাটা কোথেকে পাইছে, ওই যে সিগমা বের করে রাখছি এখানে, সিগমা এ বের করে রাখছি। সেম ভাবে সেকেন্ড সিকিউরিটির ওয়েট, সেকেন্ড সিকিউরিটির রিস্ক, এরপরে তো এটা আমরা চিনি 2 × ওয়েট এ, ওয়েট বি, এবং ইন্টু কোভেরিয়েন্স। এই যে কোভেরিয়েন্স, সিগমা এ বি কোভেরিয়েন্স। সো কোভেরিয়েন্স ইউজ না করলে আমরা জানি ওই যে পি রো ইউজ করা লাগে, এবং সিগমা এ সিগমা বি ইউজ করতে হয়। তো আমাদের তো এখানে রো দেওয়া নাই, মানে কোরিলেশনের ভ্যালু তো দেওয়া নাই। সো এই যে এই পুরা জিনিসটা সব মানে কিন্তু হচ্ছে আবার সিগমা এ বি, এই পুরা জিনিসটার মানে হচ্ছে সিগমা এ বি, মানে কোভেরিয়েন্স বিটুইন এ বি, এটা দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। এই আমাদের রিস্কের ফর্মুলা, এখানে মানগুলা বসাইয়া, তাহলে পোর্টফোলিও রিস্ক আসলে হচ্ছে 29.77। সো এই হচ্ছে ক্লাস 2, মানে সেকেন্ড মিডের পরে সেকেন্ড ক্লাস। সো থার্ড ক্লাস এখনো পড়ায় নাই, পিপিসি কার্ভ দিয়ে স্টার্ট করবে। স্টপ রেকর্ডিং।